নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা জেনারেল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ চ্যাপ্টার হরমোন সম্পর্কে আলোচনা করতে চলেছি, যা আগামী যে সমস্ত আপকামিং এক্সামগুলো আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অন্তর্গত গ্রুপ সি, গ্রুপ ডি বা রেলওয়ে গ্রুপ ডি বা আদার্স ডব্লিউপি বা অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো, সর্বপ্রথম আমরা আলোচনা করব হরমোন। তো হরমোন সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে জানতে হবে হরমোন শব্দটা কোথা থেকে এসেছে। দেখো, হরমোন হচ্ছে একটা গ্রিক শব্দ, সেটা গ্রিক শব্দ যার নাম হচ্ছে হরমাসিন। এই হরমাসিন থেকে হরমোন শব্দটা এসেছে। তো হরমোন শব্দের অর্থ কি না? হরমোন শব্দের অর্থ হচ্ছে আমি জাগ্রত করি, ঠিক আছে। তো দেখো, তাহলে হরমোন জিনিসটা কি না? হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যা কোনো একটা কোষ বা কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়ে দূরবর্তী কোনো জায়গায় বাহিত হয় এবং সেখানে গিয়ে সে তার সমস্ত কার্য সম্পন্ন করে। কার্য সম্পন্ন করার পর কার্যের শেষে সে নিজে বিনষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে হরমোনের প্রধান বৈশিষ্ট্য। এবার তাহলে জানবো যে প্রথম হরমোন কোনটা না? প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন হচ্ছে কি? সিক্রেটিন। খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষার জন্য। প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোনের নাম কি? তখন মনে রাখতে হবে সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন। আর এই যে হরমোনের অস্তিত্ব প্রথম প্রমাণ করেন কে? বিজ্ঞানী চার্লস এবং ফ্রান্সিস ডারউইন 1880 খ্রিস্টাব্দে হরমোনের প্রথম অস্তিত্ব প্রমাণ করেন। এই যে হরমোন যে রাসায়নিক পদার্থ, তো সেই রাসায়নিক পদার্থটা কি উপাদান দিয়ে গঠিত না? হরমোন হচ্ছে মেইনলি প্রোটিন বা স্টেরয়েড ধর্মী একটা রাসায়নিক পদার্থ, যার মধ্যে অবশ্যই কি থাকে না? অ্যামাইনো অ্যাসিড থাকে। আর এই যে হরমোন নামকরণটা কি করেন না? হরমোন নামকরণ করেন 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং। তাহলে দেখো, এখান থেকে বেশ কয়েকটা শর্ট প্রশ্ন পড়লাম। এক নম্বর হচ্ছে প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোনটার নাম হচ্ছে সিক্রেটিন। হরমোনের অস্তিত্ব প্রথম প্রমাণ করেন চার্লস এবং ফ্রান্সিস ডারউইন 1880 খ্রিস্টাব্দে। আর হরমোনের নামকরণ করেন কে না? বেলিস এবং স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে। এবার বলছে হরমোন কাদের দেহে থাকে? উদ্ভিদ বা প্রাণী দেহ না উভয়ের দেহেই? না, মনে রাখবে হরমোন উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ উভয়ের দেহেই বর্তমান থাকে। হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক এবং স্নায়ুতন্ত্রকে বলা হয় ভৌত সমন্বয়ক। স্নায়ুতন্ত্র কিন্তু অনলি কেবলমাত্র প্রাণীদের দেহে প্রেজেন্ট থাকে, কিন্তু উদ্ভিদের দেহে স্নায়ুতন্ত্র প্রেজেন্ট থাকে না বা অ্যাবসেন্ট থাকে। কিন্তু হরমোন উদ্ভিদ এবং প্রাণী দেহ দুইয়ের দেহেই কিন্তু অবস্থান করে। তো এবার আমরা জানবো কি না, এই যে উদ্ভিদ দেহের হরমোন কোথা থেকে উৎপন্ন হয় না? উদ্ভিদ দেহের যেটা মেরিস্টেমেটিক টিস্যু লেখা আছে, বা আমরা বাংলায় যদি বলি তাহলে ভাজক কলা থেকে উৎপন্ন হয় কি না? হরমোন। আর প্রাণী দেহে কি না? প্রাণীদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা যার বাংলা কথা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কি না? হরমোন। তাহলে মনে রাখবে যে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ থেকে কোথা থেকে হরমোন নিঃসৃত হয়। এবার দেখো, আমরা সর্বপ্রথম আলোচনা করবো কি না? প্ল্যান্ট হরমোন সম্পর্কে। প্রথমে প্ল্যান্ট হরমোন আলোচনা করবো। প্ল্যান্ট হরমোন আলোচনা করা কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যানিমেল হরমোন, অর্থাৎ অ্যানিমেলের ক্ষেত্রে আমরা কেবলমাত্র মানব দেহ থেকে কোন কোন হরমোন খরিত হয় সেই সমস্ত হরমোন নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। তো সর্বপ্রথম আমি চলে আসি কোথায় না? প্ল্যান্ট হরমোন সম্পর্কে। দেখো, প্ল্যান্ট হরমোন অর্থাৎ উদ্ভিদের হরমোনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন এবং একটা কৃত্রিম হরমোন। অর্থাৎ যে সমস্ত হরমোনগুলো প্রাকৃতিক উপায়ে উদ্ভিদে সৃষ্টি হয় তাদেরকে বলা হচ্ছে কিনা প্রাকৃতিক হরমোন। উদ্ভিদের যে সমস্ত প্রাকৃতিক হরমোনগুলো আছে তার মধ্যে তিনটে খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক হরমোনের নাম হচ্ছে একটা অক্সিন, একটা জিবেরেলিন এবং একটা সাইটোকাইনিন। অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তার জন্য আমি এখানে লিখেছি IAA। আর জিবেরেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিবেরেলিক অ্যাসিড, GA3। জিবেরেলিক অ্যাসিডের অনেকগুলো ফর্ম আছে। তো নর্মালি যেটা কৃত্রিমভাবে উৎপন্ন হয় সেটা হচ্ছে কিনা GA3। আর সাইটোকাইনিন যে হরমোনটা আছে উদ্ভিদ হরমোন, সেটা তার রাসায়নিক নাম হচ্ছে কিনা জিয়াটিন। আর এছাড়াও একটা প্রাকৃতিক হরমোন আছে যার নাম ইথিলিন, সেটা হচ্ছে কিনা একটা গ্যাসীয় হরমোন। খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে একটি প্রাকৃতিক গ্যাসীয় হরমোনের উদাহরণ দাও, তখন মনে রাখবে সেটার নাম হচ্ছে কিনা ইথিলিন। এবার আমি আসি কি না কৃত্রিম হরমোনে। অর্থাৎ কৃত্রিম উদ্ভিদ হরমোনের মধ্যে বেশ কয়েকটা হরমোন আছে। তার মধ্যে এক নম্বর আছে IPA। IPA এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল প্রোপিয়ানিক অ্যাসিড। NAA ন্যাপথক্সি অ্যাসিডিক অ্যাসিড। 2,4-D মানে 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিডিক অ্যাসিড। MCPA মিথাইল ক্লোরোফিনক্সি অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা, IALD মানে ইন্ডোল অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, তো এই যে বেশ কয়েকটা নাম আছে, আমি পুরো নামগুলো আমি বলে দিলাম। যদি কারো ইচ্ছা হয় তার সেই নামগুলো অবশ্যই লিখে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো, কিছু আছে প্রকল্পিত হরমোন। মেনলি দু রকম হরমোন বললাম, একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন আর একটা কৃত্রিম হরমোন। এছাড়াও আরেক রকমের হরমোন আছে, সেটা হচ্ছে প্রকল্পিত হরমোন। আচ্ছা, প্রকল্পিত হরমোন কাকে বলা হয় না? যে সমস্ত হরমোনের রাসায়নিক গঠন এবং কার্যপ্রণালী জানা যায়নি, অর্থাৎ তারা যে কিভাবে কি নিয়ে গঠিত বা তারা যে কিরকম কি অর্থাৎ স্পেসিফিক কোন কাজটা করে সেই সমস্ত কার্যপ্রণালী তাদের সম্পর্কে জানা যায়নি, কিন্তু তাদের উপস্থিতি এবং কাজ সম্পর্কে একটা ধারণা করা যায়, তাকে বলা হচ্ছে কিনা প্রকল্পিত হরমোন। যেমন দুটো প্রকল্পিত হরমোনের উদাহরণ কিনা, একটা ফ্লোরিজেন এবং একটা হচ্ছে ভার্নালিন। এবার আমরা চলে আসি যে তিনটে আমি বললাম না প্রাকৃতিক হরমোন, খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অক্সিন, একটা জিবেরেলিন এবং একটা সাইটোকাইনিন। এই তিনটে উদ্ভিদ হরমোন সম্পর্কে আমাদেরকে ডিটেলসে আলোচনা করতে হবে। তো সর্বপ্রথম আমরা আসি কোথায় না? অক্সিন হরমোন। তো অক্সিন হরমোনের উৎস অর্থাৎ অক্সিন হরমোন কোথা থেকে উৎপত্তি লাভ করে? খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, এটা হচ্ছে ভাজক কলার কোষ থেকে উৎপত্তি লাভ করে কিনা অক্সিন হরমোন।
তো ভাজক কলার মধ্যে মেনলি যেটা অগ্রস্ত ভাজক কলা আছে, এছাড়াও পাতা, মুকুল, বীজপত্র, শস্য, ভ্রূণামকুলাবরণী প্রভৃতিতে কিন্তু অক্সিন হরমোন পাওয়া যায়। এবার দেখো অক্সিন হরমোনের প্রধান কাজ কি না, অক্সিন হরমোনের যদি আমি প্রধান কাজ বলি তাহলে এর প্রধান কাজ হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ গাছকে লম্বায় বাড়তে সাহায্য করে কোন হরমোন না অক্সিন হরমোন। এগুলো শর্ট কোশ্চেন পরীক্ষা এমসিকিউ দিয়ে দিতে পারে যে কি না তোমার বলে দিল কোন হরমোন উদ্ভিদ অঙ্গের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তখন মনে রাখবে সেক্ষেত্রে কি হচ্ছে না অক্সিন হরমোন। অক্সিন হরমোনের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে কি না ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। দেখো ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক আমরা যখন চলন পড়বো তখন সেখানে ডিটেলস আলোচনা করে দেবো। তো এই যে অক্সিন হরমোন কি করে না ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে। আর 3 নম্বর আছে অঙ্গের অকাল পতন রোধ। অকাল পতন রোধ মানে কি, অর্থাৎ এমন কিছু কিছু পাতা আছে বা দেখা গেল কি যেগুলো পরিপক্ক হওয়ার আগেই ঝরে পড়ে যায়, তো সুতরাং সেই সমস্ত পাতা বা ডালপালাগুলো, অর্থাৎ যে সমস্ত ডালপালাগুলো পাতাগুলো অকালেই পতিত হয়ে যায় বা অকালেই নষ্ট হয়ে যায়, তাদের সেই অকাল পতন রোধ করতে সাহায্য করে অক্সিন হরমোন। তো এই যে অক্সিনের আর একটা মানে অক্সিন হরমোনের মধ্যে একটা বিশেষ অক্সিন হরমোন আছে যার নাম হচ্ছে কিনা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, যা কি করে না অকাল পতন রোধ করতে সাহায্য করে। ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিডও কিন্তু একটা অক্সিন হরমোন। এবার দেখো বীজহীন ফল উৎপাদনে সাহায্য করেও কিন্তু অক্সিন হরমোন। এর মধ্যে কিছু স্পেসিফিক অক্সিন হরমোন আছে, যেমন কিনা IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা কি করে না বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। আর এই যে বীজহীন ফল উৎপাদনের যে ঘটনাটা, সেই ঘটনাটার নাম হচ্ছে কি না পার্থেনোকার্পি। খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, পার্থেনোকার্পি। বীজহীন ফল উৎপাদনের যে ঘটনাটা সেটা হচ্ছে পার্থেনোকার্পি। আর এই ঘটনায় সাহায্যকারী যে হরমোন তার নাম হচ্ছে অক্সিন হরমোন। এবং যদি স্পেসিফিক অক্সিন হরমোনের নামটা জিজ্ঞাসা করে তখন মনে রাখতে হবে ইন্ডোল বিউটারিক অ্যাসিড এবং ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে কিনা রাসায়নিক নাম। এবার দেখো আগাছা নিধন করতেও কিন্তু অক্সিন হরমোন কাজে লাগে। আগাছা নিধন করতে অক্সিনের কোন হরমোনটা কাজে লাগে না, তার মধ্যে একটা স্পেসিফিক অক্সিন হরমোন যার নাম হচ্ছে 2,4-ডাইফ্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা 2,4-D, যা কি করে না আগাছা নিধন করতে সাহায্য করে। এবার দেখো অক্সিন হরমোনের গঠন, মনে রাখবে অক্সিন হরমোন প্রধানত কিন্তু 4টা উপাদান নিয়ে গঠিত, একটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এটা মনে রাখলেই হবে। আর যদি কেউ একটু ডিটেলসে মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো অক্সিন হরমোনের গঠনটা কত না C10H9O2N। এটা আশা করা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নর্মাল পরীক্ষার জন্য অতটা বেশি জরুরি নয়। শুধু মনে রাখবে অক্সিন হরমোন কি কি উপাদান নিয়ে গঠিত না কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, অক্সিন হরমোন কোন বর্গযুক্ত। তো মনে রাখবে অক্সিন হরমোন হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত একটা জৈব অম্ল বা জৈব অ্যাসিড ধর্মী একটা উদ্ভিদ প্রাকৃতিক হরমোন। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার চলে আসি অক্সিন হরমোনের নামকরণ করেন কে না অক্সিন হরমোনের নামকরণ করেন বিজ্ঞানী ওয়েন্ট 1928-এ অক্সিন হরমোনের নামকরণ করেন। এবার দেখো অ্যান্টি অক্সিন কাকে বলে না, যে সমস্ত হরমোন অক্সিন হরমোনের ক্রিয়াকে ব্যাহত করে দেয় বা ক্রিয়ার বিরুদ্ধে কাজ করে বা বিপরীতে কাজ করে তাদেরকে বলা হচ্ছে কিনা অ্যান্টি অক্সিন হরমোন। যেমন দেখো TIBA ট্রাই আয়োডো বেঞ্জোইক অ্যাসিড হচ্ছে কিনা একটা অ্যান্টি অক্সিনের উদাহরণ। এবার আমরা অক্সিন হরমোন চলে গেল, এবার আসলাম কি না জিবরেলিন হরমোন। আচ্ছা জিবরেলিন হরমোন কোথা থেকে উৎপত্তি হয় না পরিণত বীজ এবং অঙ্কুরিত বীজ থেকে উৎপন্ন হয় কিনা জিবরেলিন হরমোন। খুব গুরুত্বপূর্ণ, কোন হরমোন কোথা থেকে উৎপত্তি লাভ হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো জিবরেলিন হরমোনের গঠনটা কি না C19H22O6, অর্থাৎ আমরা এখানে কিন্তু 3টে উপাদান আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এখানে কিন্তু নাইট্রোজেন নেই। দেখো মনে রাখবে এই যে আমি প্রথম যেটা বললাম অক্সিন হরমোনের মধ্যে কিন্তু নাইট্রোজেন ছিল, কিন্তু জিবরেলিন হরমোনের মধ্যে কিন্তু শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, নাইট্রোজেন নেই, ঠিক আছে। এবার দেখো অক্সিন হরমোনটা কোন বর্গযুক্ত পড়েছিলাম না ইন্ডোল বর্গযুক্ত পড়েছিলাম, কিন্তু জিবরেলিন হরমোনটা হচ্ছে কিনা টার্পিনয়েড বর্গযুক্ত জৈব অম্ল। এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো অক্সিন হরমোনের নামকরণ করেন কে বিজ্ঞানী ওয়েন্ট বলেছিলাম। আর এই যে জিবরেলিন হরমোনটা একজন প্রথম পর্যবেক্ষণ করেন আর নামকরণ করেন অন্য একজন। দেখো পর্যবেক্ষণ করেন কে বিজ্ঞানী কুরোসাওয়া 1925-এ জিব্বেরেলা ফুজিকোরাই নামক যে ছত্রাক আছে সেই ছত্রাকের দেহে প্রথম এই জিবরেলিন হরমোনের অস্তিত্ব লক্ষ্য করেন বা প্রথম পর্যবেক্ষণ করেন। আর এই যে এই হরমোনটার নামকরণ করেন কে, অর্থাৎ এই হরমোনটার নামকরণ জিবরেলিন, এই নামকরণটা করেন বিজ্ঞানী ইয়াবুতা এবং ইয়াসি, ঠিক আছে। এবার দেখো এই যে আমি তো আগে বললাম না অক্সিন হরমোনের প্রধান কাজ, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আমি বলে দিয়েছি। আগাছা নিধন করতে সাহায্য করে, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এগুলো সব কি না অক্সিন হরমোনের কাজ। এবার আমরা আসবো কি না জিবরেলিন হরমোনে। তো জিবরেলিন হরমোনের প্রধান কাজ কি না সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বীজের সুপ্ত দশা ভাঙাতে সাহায্য করে। আমি বহু কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা পড়তে দেখেছি যে বীজের সুপ্ত দশা ভাঙাতে সাহায্য করে কোন হরমোন, তো মনে রাখবে সেটা হচ্ছে জিবরেলিন হরমোন। আর একটা জিনিস মনে রাখবে পর্বমধ্যের বৃদ্ধি ঘটিয়ে গাছকে পাশের দিকে বাড়তে সাহায্য করে কিন্তু কোন হরমোন না জিবরেলিন হরমোন। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন, সেটাও মনে রাখবে কি না জিবরেলিন হরমোন। এই দুটো কাজ আমি বহু পরীক্ষায় পড়তে দেখেছি।
পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কিনা সাইটোকাইনিন হরমোন। আচ্ছা, সাইটোকাইনিন হচ্ছে আরো একটা উদ্ভিদের প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। তো এই সাইটোকাইনিন হরমোনের উৎস কোথা থেকে? না নারকেলের তরল শস্য, ডাবের জল, ভুট্টার শস্য, অ্যাপেল, নাশপাতি, কুল ইত্যাদি নির্যাসে কি থাকে? না সাইটোকাইনিন থাকে। দেখো আমি আরো একটা কথা বলছি যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি না ভুট্টার শস্য বা ডাবের জলে কোন হরমোন খুঁজে পাওয়া যায়? এটাও কিন্তু বহু পরীক্ষায়, বহু কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় পড়েছে। তো সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে কি না সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এবার দেখো সাইটোকাইনিন হরমোনের যদি গঠন বা স্ট্রাকচার সম্পর্কে আমরা আলোচনা করি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও টোটাল চারটা উপাদান আছে। এক নম্বর হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। দেখো C10, H8, N5 এবং O। তার মানে কি দেখো অক্সিজেন হরমোনেও নাইট্রোজেন ছিল আর এই সাইটোকাইনিন হরমোনেও নাইট্রোজেন আছে। শুধুমাত্র কোন হরমোনে নাইট্রোজেন নেই? সেটা হচ্ছে জিবরেলিন হরমোনের মধ্যে নাইট্রোজেন নেই। সেখানে শুধু কি ছিল না কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ছিল। এবার দেখো আমরা আসি কি না সাইটোকাইনিনের বর্গ সম্পর্কে। দেখো সাইটোকাইনিনটা কোন বর্গযুক্ত? না কাইনিন বর্গযুক্ত। আমি অক্সিন পড়েছিলাম ইন্ডোল বর্গযুক্ত, জিবরেলিন পড়েছিলাম টার্পিনয়েড বর্গযুক্ত এবং সাইটোকাইনিন পড়ছি কি না কাইনিন বর্গযুক্ত। দেখো আগের যেটা পড়লাম ওই যে অক্সিন বা জিবরেলিন এরা দুজনেই ছিল জৈব অম্ল, কিন্তু এই যে এই সাইটোকাইনিন হচ্ছে ক্ষারীয় জৈব, অর্থাৎ একটা ক্ষারীয় যদি বলে উদ্ভিদ হরমোনের নাম কি তখন সেটা মনে রাখবে সাইটোকাইনিন। আর যদি আম্লিক উদ্ভিদ হরমোন বলে তখন সেক্ষেত্রে কি হবে? না অক্সিন বা জিবরেলিন দুটোই হচ্ছে কিনা আম্লিক। এবার দেখো প্রাকৃতিক সাইটোকাইনিনটার নাম কি? না প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম হচ্ছে জিয়াটিন। ঠিক আছে। এবার দেখো কৃত্রিম একটা সাইটোকাইনিনের নাম কি? সেটা হচ্ছে কাইনেটিন। ঠিক আছে, কাইনেটিন হচ্ছে একটা কৃত্রিম সাইটোকাইনিন। এবার দেখুন এই যে এই সাইটোকাইনিন হরমোনের নামকরণ কে করেন? না সাইটোকাইনিন হরমোনের নামকরণ করেন বিজ্ঞানী মিলার এবং স্ট্রং। তাহলে দেখো তো আমি যদি একবারটি প্রথম থেকে একবারটি রিচেক করে নিই তো সর্বপ্রথম আমি চলে আসি অক্সিন হরমোন। অক্সিন হরমোনের নামকরণ করেন কে? না বিজ্ঞানী ওয়েন্ট। দেখো জিবরেলিন হরমোনের নামকরণ করেন কে? না বিজ্ঞানী ইয়াবুতা এবং ইয়াসি। আর জিবরেলিন হরমোন প্রথম খুঁজে পান বা তার পর্যবেক্ষণ করেন প্রথম কোন বিজ্ঞানী? না কুরোসোয়া। এবার আমি চলে আসি সাইটোকাইনিনের নামকরণ করেন কে? বিজ্ঞানী মিলার এবং স্ট্রং এই সাইটোকাইনিন নামকরণ করেন। এবার দেখো সাইটোকাইনিন হরমোনের প্রধান কাজ আমরা আলোচনা করি। সাইটোকাইনিন হরমোনের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজনকে ত্বরান্বিত করতে সাহায্য করে, অর্থাৎ কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? না সাইটোকাইনিন হরমোন। তাহলে তিনটে গুরুত্বপূর্ণ হরমোনের তিনটে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এক নম্বর কি বললাম? না অক্সিন হরমোনের সবথেকে প্রধান গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা হচ্ছে কি করা? না বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। এই দুটো হচ্ছে প্রধান কাজ। আর দেখো জিবরেলিন হরমোনের প্রধান দুটো কাজ কি? না প্রথম কাজ হচ্ছে বীজের সুপ্ত দশা ভাঙাতে সাহায্য করা এবং ফুল ফোটাতে সাহায্য করা। আর যদি সাইটোকাইনিন হরমোনের প্রধান কাজ বলি তখন সেক্ষেত্রে দুটো প্রধান কাজ আছে। একটা হচ্ছে কোষ বিভাজনকে ত্বরান্বিত করা আর বার্ধক্য বিলম্বিত করা, অর্থাৎ বার্ধক্যকে দেরিতে আসা। আর দেখো 2 নম্বর কি লেখা আছে? অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, অর্থাৎ এটাও কিন্তু গাছকে লম্বাভাবে বাড়তে দেয় না, বরং পাশের দিকে বাড়তে সাহায্য করে। আচ্ছা পরবর্তী পাতায় চলে আসি। দেখো আর একটা যে কথা বলেছিলাম যেটা যে সাইটোকাইনিন হরমোনের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি না বার্ধক্য বিলম্বিত করা। ঠিক আছে, অর্থাৎ এই যে বিজ্ঞানী রিচমন্ড এই প্রথম এই জিনিসটা পর্যবেক্ষণ করেছিলেন, তার জন্য তার নাম অনুসরণ করে একে বলা হয় কি না রিচমন্ড লং ইফেক্ট। ঠিক আছে, এবার আমাদের সুতরাং এই যে উদ্ভিদ হরমোন সম্পর্কে যে জিনিসগুলো ছিল সেগুলো সম্পর্কে আমি পুরো ক্লিয়ার কনসেপ্ট আশা করি দিয়ে দিলাম। এর পরবর্তী আমরা যেটা আসছি সেটা হচ্ছে কিনা প্রাণী হরমোন। ঠিক আছে, আচ্ছা প্রাণী হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বা খরিত হয়? প্রাণী হরমোনগুলো খরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। তো সর্বপ্রথম আমাকে জানতে হবে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি কি জিনিস। দেখো তাহলে আমি গ্রন্থি সম্পর্কে প্রথমে একটু আলোচনা করে দিই। তো সর্বপ্রথম গ্রন্থি সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা জানি গ্রন্থি প্রধানত 3 প্রকার হয়। একটা আছে অনাল গ্রন্থি, অনাল গ্রন্থির অপর নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা যাকে ইংলিশে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর একটা আছে সনাল গ্রন্থি বা যার নাম হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, যাকে ইংলিশে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। এবং একটা হচ্ছে মিশ্র গ্রন্থি বা যেটাকে যার মধ্যে কি না অনাল এবং সনাল দুটোই থাকে, অর্থাৎ অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা 2 প্রকার গ্রন্থিকোষ নিয়ে গঠিত যে গ্রন্থি তাকে বলা হচ্ছে কি না মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। আচ্ছা তাহলে অনাল গ্রন্থি মানে কি? যে গ্রন্থির কোনো ক্ষরণনালী থাকে না সেটা হচ্ছে কি না অনাল গ্রন্থি। অর্থাৎ কি না যেখানে তোমার রাসায়নিক পদার্থ সরাসরি রক্তের মধ্যে এসে মিশে যায়, যার কোনো ক্ষরণনালী থাকে না, তাকে বলা হচ্ছে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। আর সনাল গ্রন্থি মানে কি? যে গ্রন্থির নির্দিষ্ট ক্ষরণনালী থাকে, অর্থাৎ যে ক্ষরণজাত বস্তু নালীপথে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তাকে বলা হচ্ছে কি না সনাল গ্রন্থি। আর মিশ্র গ্রন্থি মানে কি? যার একটা পার্ট অনাল গ্রন্থির মতো কাজ করে আর একটা পার্ট সনাল গ্রন্থির মতো কাজ করে, তখন তাকে বলা হচ্ছে কি না মিশ্র গ্রন্থি। এবার দেখো তাহলে মনে রাখবে যে সমস্ত আমাদের হরমোনগুলো নিঃসৃত হয় সমস্ত হরমোনই নিঃসৃত হয় কোথা থেকে? না এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আর দেখো যত সমস্ত আমাদের পেপটিক রস আমাদের যে গ্যাস্ট্রিক রস অর্থাৎ আমাদের যে খাদ্যের জন্য যে পাচক রস অর্থাৎ উৎসেচক নিঃসৃত হয় সেগুলো সবই নিঃসৃত হয় কোথা থেকে? না এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে। আর দেখো মিক্স গ্ল্যান্ড মানে কি? মিক্স গ্ল্যান্ড মানে হচ্ছে যার মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা 2 প্রকার গ্রন্থিকোষ নিয়ে গঠিত, অর্থাৎ যার মধ্যে কিছু কিছু ক্ষরণজাত পদার্থ নালীপথে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় আর কিছু কিছু ক্ষরণজাত পদার্থ ডাইরেক্ট রক্তের মধ্যে এসে মিশে যায়, তখন তাকে বলা হচ্ছে কিনা মিশ্র গ্রন্থি। তাহলে দেখো আমি যদি এক্সাম্পলে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে উদাহরণ হচ্ছে কিনা পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি।
গ্রন্থি। এই যে পিটুইটারি বলো, থাইরয়েড বলো বা অ্যাড্রিনাল গ্রন্থি বলো, এই তিনটেই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এবং এই তিনটা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয় না এই তিনটে গ্রন্থি থেকেই আমাদের হরমোন নিঃসৃত হয়। তাহলে মনে রাখবে হরমোন যেখান থেকে নিঃসৃত হয় সেটা হচ্ছে অবশ্যই কি হতে হবে না অন্তঃক্ষরা গ্রন্থি হতে হবে, কোনো বহিঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় না। এবার আমরা আসি কি না এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে কি যার মধ্যে নালী থাকে অর্থাৎ নালী আছে, তাহলে সেখান থেকে কি নিঃসৃত হয় বললাম না উৎসেচক নিঃসৃত হয়। আমরা দেখো জানি স্যালিভারি গ্ল্যান্ড অর্থাৎ কি না লালাগ্রন্থি থেকে উৎসেচক নিঃসৃত হয়, লিভার বা যকৃৎ থেকে উৎসেচক নিঃসৃত হয়, পেপটিক গ্ল্যান্ড অর্থাৎ কি না আমাদের স্টোমাকের মধ্যে থাকে পেপটিক গ্ল্যান্ড, তো সেখান থেকে কি নিঃসৃত হয় না পেপটিক জুস নিঃসৃত হয়, ঠিক আছে, বা পাচক রস নিঃসৃত হয়। সেগুলো সবই হচ্ছে কি না উৎসেচক এবং যা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। এবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড মানে কি যেটা তোমার মিশ্রগ্রন্থির মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা প্যানক্রিয়েটস মানে হচ্ছে কি না অগ্নাশয়। এই অগ্নাশয়ের মধ্যে দুটো কোষ থাকে, অগ্নাশয় থেকে একাধারে পাচক রস নিঃসৃত হয় এবং একাধারে আমাদের কি না হরমোন নিঃসৃত হয়। অগ্নাশয় থেকে গ্লুকাগন হরমোন বা তোমার যে অগ্নাশয়ে তিনটা কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন, বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন এবং ডেল্টা কোষ থেকে সোমাটোটেক্সিন নামক হরমোন নিঃসৃত হয়। আর দেখো বলছে এই যে শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে কি না এই দুটোই হচ্ছে শুক্রাশয় বা যাকে বাংলায় বলছে শুক্রাশয়, ইংলিশে বলা হচ্ছে টেস্টিস, এবং ডিম্বাশয় বা যাকে বলা হচ্ছে ইংলিশে বলা হচ্ছে কি না ওভারি, ঠিক আছে। তো সুতরাং এই যে এই সমস্ত জিনিসগুলো থেকেও কিন্তু কি নিঃসৃত হয় না তোমার এগুলোর মধ্যে দু রকম কোষ থাকে, অর্থাৎ এটা মিশ্রগ্রন্থি। কারণ কি কারণ এখান থেকে একাধারে আমরা জানি শুক্রাশয় থেকে বা টেস্টিস থেকে কি নিঃসৃত হয় না টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আবার আমরা জানি যে শুক্রাশয় থেকে কি না শুক্রাণু নিঃসৃত হয় বা স্পার্ম নিঃসৃত হয়। এই স্পার্মটা একটা নালীপথে নিঃসৃত হয়, তো সুতরাং এখানে এটা হচ্ছে সোনাল গ্রন্থি। আর যখন আমাদের টেস্টোস্টেরন নিঃসৃত হচ্ছে তখন সেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, তো সেটা হচ্ছে অনাল গ্রন্থি। তো এখানে সোনাল এবং অনাল দুই প্রকার গ্রন্থিকোষ নিয়ে গঠিত। ঠিক একই রকম করে ডিম্বাশয় বা এটা ভুল লেখা আছে ডিম্বাশয় বা ওভারি, ঠিক আছে, ওখান থেকে নিঃসৃত হয় কি না ওখান থেকে দুই রকম হরমোন নিঃসৃত হয়। এক নম্বর হচ্ছে কি না ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, অর্থাৎ হরমোন নিঃসৃত হয় কোথা থেকে না অন্তঃক্ষরা পার্ট থেকে। আর আমরা জানি কি যেটা বহিঃক্ষরা পার্ট, সেই বহিঃক্ষরা পার্ট অর্থাৎ নালীপথে কি নিঃসৃত হয় না ডিম্বাণু নিঃসৃত হয়, ঠিক আছে, যা তোমার ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা নিঃসৃত হয়। তো সুতরাং আমরা দেখতে পেলাম শুক্রাশয় বলো, ডিম্বাশয় বলো বা প্যানক্রিয়েটস বলো অর্থাৎ অগ্নাশয় বলো, এই তিনটে জিনিসই হচ্ছে কি না মিশ্র হরমোন, মিশ্র গ্রন্থি। পরবর্তী আমরা যেটা আছি সেটা হচ্ছে কি না প্রাণী হরমোনের মধ্যে যেটা বললাম অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী হরমোন নিঃসৃত হয়। প্রাণী হরমোন বিভিন্ন টাইপের হতে পারে, যেমন প্রোটিন ধর্মী একটা প্রাণী হরমোনের যদি নাম জিজ্ঞাসা করে তখন আমরা বলে দেবো কি না ইনসুলিন, গ্লুকাগন, এগুলো হচ্ছে সবই কি না প্রোটিন ধর্মী প্রাণী হরমোন। এবার দেখো পেপটাইড ধর্মী প্রাণী হরমোন কোনগুলো? পেপটাইড ধর্মী প্রাণী হরমোন হচ্ছে সিক্রিটিন, অক্সিটোসিন, এগুলো হচ্ছে পেপটাইড ধর্মী প্রাণী হরমোন। আর দেখো গ্লাইকোপ্রোটিন ধর্মী প্রাণী হরমোন সেটা হচ্ছে এফএসএইচ, টিএসএইচ, এলএইচ। এফএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং এলএইচ এর ফুল ফর্ম হচ্ছে লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে। এই তিনটে হরমোন হচ্ছে গ্লাইকোপ্রোটিন নির্মিত হরমোন। পরবর্তী যেটা হচ্ছে আয়োডিনযুক্ত হরমোন কোনটি? এটা পরীক্ষাতে খুব পড়ে। একটি আয়োডিন ধর্মী হরমোনের নাম কি? তখন মনে রাখবে সেটা কি না থাইরক্সিন হরমোন, যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর দেখো একটা স্টেরয়েড ধর্মী হরমোনের নাম কি? এটাও কিন্তু খুব পরীক্ষায় পড়ে। এই স্টেরয়েড ধর্মী হরমোনের নাম হচ্ছে কি না টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন, এই দুটো হরমোন হচ্ছে কি না স্টেরয়েড ধর্মী। দেখো টেস্টোস্টেরন নিঃসৃত হয় কি পুরুষদের দেহ থেকে আর ইস্ট্রোজেন নিঃসৃত হয় স্ত্রীদের দেহ থেকে। পরবর্তী যেটা আছে যেটা লিপিড ধর্মী হরমোনের নাম কি? সেটা হচ্ছে কি না প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে একটা লিপিড ধর্মী হরমোন। আর দেখো অ্যামাইন ধর্মী হরমোন কি না অ্যামাইন ধর্মী হরমোনের নাম হচ্ছে কি অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে। তো আমি এখানে তিনটে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বললাম, কেউ যদি সবগুলো মনে রাখতে পারো তাহলে সব থেকে বেস্ট হবে। কিন্তু আমি বলবো কি মিনিমাম এই আয়োডিন ধর্মী হরমোন, স্টেরয়েড ধর্মী হরমোন এবং অ্যামাইন ধর্মী হরমোন, এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা গোটা ফুল হিউম্যান বডির মধ্যে কোথায় কোন গ্রন্থিটা আছে এবং কোন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় সেই সমস্ত জিনিসটা সম্পর্কে আমি একটু আলোচনা করে দিচ্ছি। তো দেখো সর্বপ্রথম আমরা জানি এই যে মাথা আছে, এটা আমরা মাথার কাজ বলছি। মাথার মধ্যে তিনটে পার্ট আছে, একটা অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক আর একটা পশ্চাৎ মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্কের মধ্যে একটা পার্ট আছে যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসই আমাদের কি করে না সমস্ত রকম যে সমস্ত হরমোনগুলো আছে হরমোনের ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর দেখো হাইপোথ্যালামাসের এখানে একটা ছোট্ট বৃন্তের মতো আছে, তার মাঝখানে একটা ডিম্বাকার অংশ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। এই পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলা হয় না মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভুগ্রন্থি বলা হয়। কারণ কি এখান থেকেই সমস্ত হরমোন নিঃসৃত হয়। আর দেখো পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে আবার কে না হাইপোথ্যালামাস, তার জন্য হাইপোথ্যালামাসকে কি বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এটার আমি যদি একটু বড় রকম পিকচারটা দেখাই তাহলে কিরকম হবে।
দেখো এই যে এঁকেছি এখানে, এটা হচ্ছে কিনা পুরো ফুল হিউম্যান ব্রেন। এই হিউম্যান ব্রেনের উপরের যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে কিনা গুরু মস্তিষ্ক। যখন আমি ব্রেন পড়াবো তখন আমি ডিটেলসে আলোচনা করে দেবো। এই ব্রেনের নিচের পোর্শন যদি আমরা একটু আগিয়ে যাই দেখতে পাই, তখন দেখতে পাবো এখানে কি আছে না, এখানে একটা পোর্শন আছে গোলাকার, একটা ডিম্বাকার অংশ দেখতে পাচ্ছি, আর ঠিক এখানেও আর একটা ডিম্বাকার অংশ দেখতে পাচ্ছি। এই যে এই ডিম্বাকার অংশটার নাম হচ্ছে কিনা হাইপোথ্যালামাস। দেখো লেখা আছে হাইপোথ্যালামাস, যাকে কি বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। যে সমস্ত আমাদের যে সমস্ত হরমোনগুলো খরিত হবে, কখন কোথায় কোন হরমোন খরিত হওয়া প্রয়োজন, সেই সমস্ত জিনিসপত্র নিয়ন্ত্রণ করে কেনা এই হাইপোথ্যালামাস। আর এই যে হাইপোথ্যালামাসের এখান থেকে দেখো একটা লম্বা সরু অংশ মতো আছে, এই অংশ মতো এসে এখানে একটা ডিম্বাকার অঞ্চল দেখতে পাচ্ছি। এই ডিম্বাকার অঞ্চলটার নামই হচ্ছে কিনা পিটুইটারি গ্রন্থি। আর এই পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। ও আবার কি করে, ওখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেই হরমোনগুলো আবার অন্যান্য অনেক হরমোনের ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। যেমন দেখো আমি বলছি ACTH, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ও সোজা চলে যায় কোথায় না অ্যাড্রিনাল গ্রন্থির কাছে, এবং অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। তারপর সেখান থেকে কি হরমোন নিঃসৃত হয় না অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয়। আবার একই রকম করে এই যে পিটুইটারি গ্রন্থি থেকে GTH হরমোন নিঃসৃত হয়, গনাডোট্রপিক হরমোন। সে কোথায় চলে যায় না ডাইরেক্ট শুক্রাশয়, যে পুরুষদের দেহে শুক্রাশয় এবং স্ত্রীদের দেহে ডিম্বাশয় চলে যায়, এবং সেখানে গিয়ে স্ত্রীদের দেহ থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনকে নিঃসরণ করে, এবং পুরুষদের দেহ থেকে টেস্টোস্টেরন হরমোনকে নিঃসরণ করে। তো সুতরাং এই যে আমাদের যে সমস্ত হরমোনের ক্ষরণ ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে কে না এই পিটুইটারি গ্রন্থি, এই জন্য একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আবার পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে কে না এই হাইপোথ্যালামাস, তার জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো পরবর্তী আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে কি না আমাদের গলবিলের গোলার দুই পাশে একটা দুটো কি থাকে না লতির মতো টাইপের একটা গ্রন্থি থাকে। সেই গ্রন্থিটার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আমরা জানি যাদের থাইরয়েডের প্রবলেম হয় তাদের গলাটা ফুলে যায়, ঠিক আছে, বা থাইরয়েডের প্রভাবে কি রোগ হয় না এক্স এপিথেলিমিক গয়টার বা গলগণ্ড রোগ হয়। তার ঠিক নিচে আমাদের চেস্ট বা বুক যেটা আছে, বুকের মাঝখানে যে গ্রন্থিটা থাকে তার নাম হচ্ছে থাইমাস গ্রন্থি। এবার দেখো এই যে পেটের মধ্যে ইউ আকৃতি, ডিওডিনামের ইউ আকৃতির মতো একটা অংশ থাকে, যেখানে তোমার কি হচ্ছে না পাকস্থলী শেষ হচ্ছে, পাকস্থলী শেষ হয়ে ডিওডিনামের ইউ আকৃতির খাঁজের মধ্যে একটা পাতার মতো অঞ্চল দেখতে পাওয়া যায়। তো এই পাতার মতো অংশটার নাম হচ্ছে কিনা প্যানক্রিয়েটস, বা যার নাম হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয় না ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। এছাড়াও 3 রকম হরমোন, একটা ইনসুলিন, একটা গ্লুকাগন এবং একটা সোমাটোরেস্টিন, 3 রকম হরমোন নিঃসৃত হয়। আর এই যে আমি এই দুদিকে এঁকেছি কি না, দুদিকে দেখো দুটো বৃক্ক বা কিডনি এঁকেছি, আমরা দেখেই বুঝতে পারছি। এই কিডনির মাথার মধ্যে টুপির মতো এক ধরনের গ্রন্থি দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে কিনা অ্যাড্রিনাল গ্রন্থি। তো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তার নাম হচ্ছে কিনা অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে। আর দেখো এবার দেখো ডান দিকের পার্টটা স্ত্রীদের দেহে এবং বাঁ দিকের পার্টটা পুরুষদের দেহে আমি এঁকেছি। তো সুতরাং আমরা জানি স্ত্রীদের দেহে জননাঙ্গ হিসেবে কি থাকে না ডিম্বাশয় থাকে, আর পুরুষদের দেহে কি থাকে না শুক্রাশয় থাকে। তো সুতরাং এই যে প্রধান জননাঙ্গ যেটা স্ত্রীদের দেহে ডিম্বাশয় এবং পুরুষদের দেহে কি থাকে না শুক্রাশয়। ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ডিম্বাশয় থেকে প্রধানত 2 রকম হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন এবং একটা প্রোজেস্টেরন। আর আমাদের শুক্রাশয় থেকে প্রধানত এক ধরনের হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে কি না টেস্টোস্টেরন হরমোন। তো আশা করি আমাদের যে সমস্ত গ্রন্থিগুলো আছে গ্রন্থিগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিলাম। এবার আমি আলোচনা করব হাইপোথ্যালামাস সম্পর্কে। দেখো আমি এই কিছুক্ষণ আগে ছবিতে দেখালাম হাইপোথ্যালামাসের অবস্থান কোথায় না অগ্র মস্তিষ্কের ডায়রনসেফালন অঞ্চলের 3য় মস্তিষ্ক নিলয়ের নিচে হাইপোথ্যালামাস অবস্থিত। এটা দেখতে কিরকম না ডিম্বাকার একটা গ্রন্থি মতো, ঠিক আছে। এবার দেখো হাইপোথ্যালামাসকে কি বলা হয়? হাইপোথ্যালামাসের 2টো নাম আছে, একটা বলেছিলাম মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এছাড়াও হাইপোথ্যালামাসের অপর একটা নাম আছে যার নাম হচ্ছে সুপ্রিম কমান্ডার, ঠিক আছে। তো মনে রাখবে এটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কাকে সুপ্রিম কমান্ডার বলা হয় তখন মনে রাখবে সেটা হচ্ছে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়। দেখো এই যে এখানে যে পিকচারটা আঁকা আছে সেটা একটা হাইপোথ্যালামাসের পিকচার আঁকা আছে। হাইপোথ্যালামাসের বেশ কয়েকটা লোব আঁকা আছে। এই সমস্ত জিনিসগুলো অত গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এত ডিটেলসে লাগবে না, তো যদি কেউ দেখতে চাও বা পড়তে চাও তার জন্য আমি বলে দিচ্ছি। এই যে এই পার্টটার নাম হচ্ছে কি না মিডিয়াল প্রি অপটিক পার্ট। আর দেখো উপরের দিকে যে পার্টটা আছে সেটাকে বলা হয় না প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই যে গোল টাইপের যেটা আছে তার নাম হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। আর এই যে এই পার্টটা হচ্ছে পার্সিও হাইপোথ্যালামিক রিজিয়ন, এবং এই পোর্শনটা হচ্ছে পোস্টাল হাইপোথ্যালামিক রিজিয়ন, আর এই সামনের দিকটা হচ্ছে সম্মুখ হাইপোথ্যালামিক রিজিয়ন, ঠিক আছে। এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যে পোর্শনটা আছে, এই যে হাইপোথ্যালামাসকে প্রধানত 2টো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কিনা ডরসাল মিডিয়াল, ভেন্ট্রাল মিডিয়াল এবং ইনফ্যান্ডিবুলার নিউক্লি, ঠিক আছে। এই যে এই 3টে অঞ্চল থেকে যে হরমোনটা নিঃসৃত বা যে অঞ্চলটা আছে তার নাম হচ্ছে কি না এখানে একটা সেল থাকে যার নাম হচ্ছে নিউরোসিক্রেটারি সেল। এই নিউরোসিক্রেটারি সেল থেকে যে হরমোন নিঃসৃত হয় তার নাম হচ্ছে কি না নিউরো হরমোন। মনে থাকবে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি সেল থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা হচ্ছে কিনা নিউরো হরমোন। তো এই যে এই 3টে পার্ট থেকে যে নিউরো হরমোনটা নিঃসৃত হয়
সেই নিউরো হরমোনটা কি করে না, সেই নিউরো হরমোনটার নাম হচ্ছে রিলিজিং অ্যান্ড ইনহাবিটিং হরমোন। ঠিক আছে, কি বললাম, রিলিজিং অ্যান্ড ইনহাবিটিং হরমোন, যা কি করে না অগ্র পিটুইটারি গ্ল্যান্ডের ট্রপিক হরমোন ক্ষরণে সাহায্য করে। অর্থাৎ আমি এই কিছুক্ষণ আগে বললাম যে পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কে না হাইপোথ্যালামাস। তো সুতরাং পিটুইটারি গ্রন্থির প্রধানত দুটো খণ্ড আছে, একটা আছে অগ্রখণ্ড আর একটা আছে পশ্চাৎখণ্ড। তো সুতরাং অগ্রখণ্ডের যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় সেই সমস্ত হরমোনের ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে না এই যে এই তিনটে পার্ট বললাম, এখান থেকে এই নিউরোসিক্রেটারি সেল থেকে যে হরমোন নিঃসৃত হয় অর্থাৎ রিলিজিং এবং ইনহাবিটিং হরমোন, যা কি করে না অগ্র পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণে সাহায্য করে। আর দেখো 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি সুপ্রা অপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, অর্থাৎ এখান থেকে যে হরমোনটা আছে সেটা হচ্ছে নিউরোসিক্রেটারি সেল। একই জিনিস, নিউরোসিক্রেটারি সেল থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তার নাম হচ্ছে নিউরো হরমোন, যা কি করে না অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন, এডিএইচ আর অক্সিটোসিন, হ্যাঁ অক্সিটোসিন, ভেসোপ্রেসিন এবং এডিএইচ হরমোন নিঃসৃত করে, যা কি করে না ওই যে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি যেটা আছে, পিটুইটারি গ্রন্থির যে পশ্চাৎ খণ্ড আছে সেই খণ্ডে এসে জমা হয়। ঠিক আছে, তাহলে খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, পিটুইটারির পশ্চাৎ খণ্ডে এসে জমা হয় 3টে গুরুত্বপূর্ণ হরমোন, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা এডিএইচ এবং একটা ভেসোপ্রেসিন। এই যে এই 2 দিন আগে আমাদের একটা পরীক্ষা হয়ে গেল এসএসসি পরীক্ষায় আমাদের লাইফ সায়েন্স সেটা পড়েছিল এডিএইচ হরমোন কোথা থেকে ক্ষরিত হয়। এবার দেখো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না অক্সিটোসিন হরমোন। ঠিক আছে, অক্সিটোসিন হরমোনটা কি করে না স্তন গ্রন্থির অনৈচ্ছিক পেশির সংকোচন দ্বারা দুগ্ধক্ষরণ করতে সাহায্য করে অক্সিটোসিন হরমোন। দেখো এক্ষেত্রে একটা জিনিস খুব মনে রাখা দরকার, আমরা জানি যে গরু বা বাছুর যতক্ষণ না দুধটা খাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাই দুধ সহজে দেয় না, বা একই রকম করে যখন মায়ের দেহ থেকে যখন বাচ্চা দুধ পান করে, যখন ওই বাচ্চা মায়ের দেহ থেকে দুধ পান করে তখন তার মায়ের দেহে এই যে অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয়। আর এই অক্সিটোসিন হরমোন যখনই ক্ষরিত হয় তখনই কিন্তু কি না ওই স্তন গ্রন্থির যে অনৈচ্ছিক পেশিটা আছে সেই পেশিরা সংকুচিত হয়ে যায়, যার ফলে কি না দুগ্ধ নিঃসরণ করতে সাহায্য করে। ঠিক আছে, পরবর্তী যেটা আছে বলছে জরায়ুর পেশি সংকোচন দ্বারা সন্তান প্রসবে সাহায্য করে। অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্টের সময় আমাদের দেখা যাচ্ছে যখন বাচ্চা প্রসব হয় সেই সময় জরায়ুর যে পেশির আছে সেই পেশির সংকোচনের মাধ্যমে সন্তান প্রসব করতে সাহায্য করে। পরবর্তী যেটা আছে সঙ্গমকারে বীর্যকে যোনি থেকে জরায়ুর দিকে চালনা করে, অর্থাৎ যখন সঙ্গম হয় তখন সেক্ষেত্রে আমাদের যে বীর্য বা সিমেন্ট বা ধাত্র বা স্পার্মটা আছে সেই স্পার্মটাকে যোনি থেকে জরায়ুর দিকে গমন করতে সাহায্য করে কে না অক্সিটোসিন হরমোন। এবার দেখো আমরা আসি কোথায় না পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান কোথায় না পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান হচ্ছে হাইপোথ্যালামাসের ঠিক নিচে ইনফ্যান্ডিবুলাম নামক বৃন্ত দ্বারা সংযুক্ত স্ফেনয়েড অস্থির সেল্টারসিকা নামক প্রকোষ্ঠে অবস্থান করছে কে না পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা দেখো এই যে বললাম এই যে এখানে দেখো একটা সোজা বৃন্ত বা বোঁটা আছে, এই বোঁটাটার নাম হচ্ছে কি না ইনফ্যান্ডিবুলাম। ঠিক আছে, ইনফ্যান্ডিবুলাম নামক একটা বোঁটার সাহায্যে এই যে এই এরকম টাইপের অর্থাৎ একটা ডিম্বাকার টাইপের যে গ্রন্থিটা আছে সেই গ্রন্থিটার নামই হচ্ছে কি না পিটুইটারি গ্রন্থি, যা কার সাথে যুক্ত থাকে না এই যে হাইপোথ্যালামাস আছে হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে, তো দেখো এবার দেখো হাইপোথ্যালামাসের নিচে থাকে বলে এই গ্রন্থিটার অপর নাম হচ্ছে কি না হাইপোফাইসিস। দেখো মনে রাখবে পিটুইটারি গ্রন্থির অপর নাম কি না হাইপোফাইসিস। ঠিক আছে, এবার পিটুইটারি গ্রন্থির দুটো খণ্ড আছে, একটা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস বা অগ্রখণ্ড আর একটা হচ্ছে পশ্চাৎখণ্ড বা নিউরো হাইপোফাইসিস। এবার দেখো পিটুইটারি গ্রন্থির গঠন, পিটুইটারি গ্রন্থির গঠনটা বা পিটুইটারি গ্রন্থিটা দেখতে কিরকম হয় না ওভাল শেপ, অর্থাৎ এটা হচ্ছে ডিম্বাকার টাইপের দেখতে হয়। আর পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাসকে বলা হয় কি না মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, এবার দেখো পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড পশ্চাৎখণ্ড এবং এই দুটো খণ্ড থেকে বেশ কিছু হরমোন নিঃসৃত। তাহলে আমরা আলোচনা করি কি না পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তার মধ্যে আমরা জানি ACTH অর্থাৎ অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন, তারপর হচ্ছে GH বা গ্রোথ হরমোন, 3 নম্বর হচ্ছে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর আছে GTH বা গনোডোট্রপিক হরমোন। তো আমরা পরপর আলোচনা করব। সর্বপ্রথম আমরা আসি কোথায় না ACTH বা অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, তো এটা কোথা থেকে নিঃসৃত হয় না অবশ্যই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটা কোথায় যায় কোথায় না পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে এটা সোজা চলে যায় অ্যাড্রিনাল গ্রন্থিতে। আচ্ছা অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে কোথায় না অ্যাড্রিনাল গ্রন্থি থাকে আমাদের বৃক্ক বা কিডনি যেটা আছে কিডনির মাথার উপর যে টুপির মতো অঞ্চলটা থাকে তাকে বলে অ্যাড্রিনাল গ্রন্থি। তো সুতরাং সেখানে সে চলে যায়। দেখো এই যে এই ACTHটা কি নিয়ে গঠিত না 39টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত এই ACTH বা অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। আচ্ছা যদি এই অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোনটা স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে ক্ষরিত হয় তাহলে কি রোগ হবে না কুসিংয়ের সিনড্রোম হয়ে যায়, এবং যদি কম পরিমাণে ক্ষরণ হয় তখন সেক্ষেত্রে শরীর দুর্বল হয়ে পড়বে।
পরবর্তীতে আমরা আসছি এসটিএইচ হরমোন। এসটিএইচ এর ফুল ফর্ম কি না সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে, যা কি করে না এসটিএইচ এর আরো একটা নাম আছে যার নাম হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন, যা বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন এবং এটার প্রধান উপাদান কি না এটা হচ্ছে একটা লম্বা প্রোটিন অণু নিয়ে গঠিত। এবার দেখো যদি এসটিএইচ হরমোনটা স্বাভাবিকের তুলনায় বেশি ক্ষরিত হয় অর্থাৎ অধিক ক্ষরণ হয়ে যায় তখন সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যদি এসটিএইচ হরমোন অতিরিক্ত পরিমাণে ক্ষরিত হয়ে যায় তখন সেক্ষেত্রে অতিকায়ত্ব বা জাইগান্টিজম রোগ হবে, অর্থাৎ বাচ্চা 6 ফুট থেকে 8 ফুট মতো লম্বা হয়ে যাবে। এবার দেখো যদি বয়স্কদের ক্ষেত্রে এটা অধিক ক্ষরণ হয় তখন সেক্ষেত্রে অ্যাক্রোমেগালি রোগ হয়ে যাবে। অ্যাক্রোমেগালি মানে কি আমাদের যে মুখ বা চিবুকের যে হাড়গুলো আছে সেই হাড়গুলো সামনের দিকে বেরিয়ে যাবে। এবার দেখো অধঃক্ষরণ অর্থাৎ যদি কম ক্ষরণ হয় এসটিএইচ এর যদি কম ক্ষরণ হয় তাহলে বাচ্চাদের কি রোগ হবে না বাচ্চাদের বামনত্ব বা ক্রেটিনিজম রোগ হবে, অর্থাৎ সেক্ষেত্রে কি না বাচ্চা বেঁটে হয়ে রয়ে যাবে। আর যদি বয়স্কদের ক্ষেত্রে কি রোগ হবে না অ্যাক্রোমেগালি বা যেখানে হচ্ছে অ্যাক্রোমেগালি হচ্ছে কি না অধিক ক্ষরণে, আর যখন বয়স্কদের ক্ষেত্রে কম ক্ষরণে কি রোগ হয় না তোমার অধঃক্ষরণ বা কম ক্ষরণে যে রোগ হয় সেটা হচ্ছে অ্যাক্রোম্যাক্রিয়া, যা হচ্ছে অকাল বার্ধক্য নিয়ে আসে, অর্থাৎ খুব কম বয়সে বার্ধক্য নিয়ে চলে আসবে। পরবর্তী যেটা আছে টিএসএইচ। টিএসএইচ এর ফুল ফর্ম কি না থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যে গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এটা হচ্ছে কিনা গ্লাইকোপ্রোটিন নির্মিত একটা হরমোন। তো এটা তাহলে কোথা থেকে যে গ্রন্থি থেকে নিঃসৃত হয় বলাটা ভুল। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা নিঃসৃত হয় কোথা থেকে না পিটুইটারি গ্রন্থি থেকে, এবং এটা যাই কোথায় না যাই হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে, ঠিক আছে, থাইরয়েডকে স্টিমুলেট করতে বা থাইরয়েডকে উদ্দীপিত করতে যায় থাইরয়েড গ্রন্থিকে, ঠিক আছে। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের বেশি ক্ষরণে কি রোগ হয় না এক্স এপিথেলমিক গয়টার বা গলগণ্ড রোগ হয়। এবং দেখো যা কি হয় না আমাদের যদি শরীরে আয়োডিনটা হ্রাস পেয়ে যায় বা আয়োডিনের ডেফিসিয়েন্সি হয় তখন সেক্ষেত্রে কি না ওই আয়োডিনের ঘাটতিটা মিটিয়ে দেওয়ার জন্য থাইরয়েড গ্রন্থিটা অধিক পরিমাণে থাইরক্সিন হরমোন নিঃসৃত করে। তো যার ফলে আমাদের কি হয় না এক্স এপিথেলমিক গয়টার বা গলগণ্ড রোগ হয়। আর যদি কম ক্ষরণ হয় তাহলে আমাদের বিপাক ক্রিয়া হ্রাস পেয়ে যাবে। এবার দেখো জিটিএইচ এর মধ্যে আমাদের আসছে কিনা গনাডোট্রপিক হরমোন। আচ্ছা গোনাডস কাকে বলে না প্রাণীদের দেহে পুরুষদের দেহে শুক্রাশয় এবং স্ত্রীদের দেহে ডিম্বাশয় এই দুটোকে একত্রে বলা হচ্ছে কিনা গোনাডস, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে টেস্টিস এবং স্ত্রীদের দেহে ওভারি দুটোকে একত্রে বলছে গোনাডস। আর এই গোনাডস থেকে যে হরমোন যে গোনাডসকে নিয়ন্ত্রিত করে যে হরমোন তাকে বলা হচ্ছে কিনা গনাডোট্রপিক হরমোন। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞাসা করে গনাডোট্রপিক হরমোনটা ক্ষরিত হয় কোথা থেকে তখন মনে রাখবে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। আচ্ছা গনাডোট্রপিক হরমোন বিভিন্ন রকমের হয়। এক নম্বর হচ্ছে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ বা লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর এলটিএইচ লিউটোট্রপিক হরমোন বা যার অপর নাম হচ্ছে কিনা প্রোল্যাকটিন। আচ্ছা এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা পুরুষ দেহ এবং স্ত্রী দেহ দুজনের দেহ থেকে নিঃসৃত হয়। পুরুষদের দেহে সেমিনিফেরাস টিবিউল থেকে স্পার্ম বা শুক্রাণু ক্ষরণ করতে সাহায্য করে কিন্তু এই এফএসএইচ হরমোন। আর স্ত্রীদের দেহের যে গ্রাফিয়ান ফলিকল আছে গ্রাফিয়ান ফলিকলকে উদ্দীপিত করে সেখান থেকে ডিম্বাণু ক্ষরণে সাহায্য করে কিন্তু কে না এফএসএইচ হরমোন। তার মানে মনে রাখবে পুরুষদের দেহে শুক্রাণু ক্ষরণ এবং স্ত্রীদের দেহে ডিম্বাণু নিঃসরণ দুটো জিনিসকেই নিয়ন্ত্রণ করে কে না এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার দেখো পরবর্তী আসছে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ। লিউটিনাইজিং হরমোন কি করে না পিত্তগ্রন্থি বা কর্পাস লুটিয়াম গঠন করতে সাহায্য করে, যা কি করে না প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে মুখ্য ভূমিকা গ্রহণ করে। দেখো প্রোজেস্টেরন হরমোন কার দেহে ক্ষরিত হয় না প্রোজেস্টেরন হরমোন একমাত্র স্ত্রীদের দেহে ক্ষরিত হয়, পুরুষদের দেহে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয় না। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো সেটা কি করে না সেটা পুরুষদের দেহে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে মুখ্য ভূমিকা গ্রহণ করে। আর দেখো আরেকটা হরমোন আছে যেটা হচ্ছে এলটিএইচ বা প্রোল্যাকটিন হরমোন, যা কি করে না স্তনগ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণ কার্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটাও অবশ্যই কি না মহিলাদের দেহেই এটা নিয়ন্ত্রণ করে। তো দেখো এখানে একটা জিনিস মনে রাখবে যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যেটা হরমোন যেটা সেটা হচ্ছে ইস্ট্রোজেন, আর মেল রিপ্রোডাক্টিভ হরমোন যেটা সেটা হচ্ছে কিনা টেস্টোস্টেরন, ঠিক আছে। তো আশা করি এই যে আজকের এই পোর্শনটা বলে দিলাম, পিটুইটারি গ্ল্যান্ড পর্যন্ত বলে দিলাম। পরের ক্লাসে আমি থাইরয়েড গ্রন্থি এবং তার সাথে সাথে অগ্নাশয় গ্রন্থি এবং তোমাদের শুক্রাশয় ডিম্বাশয় সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বেশ ইন্টারেস্টিং বেশ কিছু টপিক নিয়ে পরের ক্লাসে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।